স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশে। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা, এবং আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের। এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, এবং আমাদের সাথে রয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান। প্রথমে স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই আমাদের প্রযত্নে বাংলাদেশে। এবং আজ আমরা যে বিষয় নিয়ে আসলে কথা বলছি, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের। যদি আমি ভুল না হয়ে থাকি, এই সংস্কার কমিশন যে সুপারিশ দিচ্ছে সেই সুপারিশগুলো কিন্তু অন্তর্বর্তী সরকার যখন কিছুটা সংশোধন করে কিছুটা পরিমার্জিত করে তারা যখন সেটা গ্রহণ করবে, তারপরও কিন্তু আসলে নির্বাহী আদেশে তারা বাস্তবায়ন করার পরও কিন্তু আগামী যে সরকার আসবে তাদের একটি অনুমোদনের প্রয়োজন আছে। ডক্টর জাহিদুর রহমান, আপনি যেহেতু এই নিয়ে কাজ করছেন, যদি আপনি সেটি আমাদের জানাতেন যে আসলে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা বর্তমানে কতটুকু চ্যালেঞ্জের। ধন্যবাদ আপনাকে। আমি প্রথম লিগ্যাল দিকটায় আসি। সেটা হচ্ছে প্রত্যেকটা সংস্কার কমিশনে 4টা তাদের রিপোর্ট পূর্ণাঙ্গ দিয়ে দিয়েছে, 2টো সময় বাড়ানো হয়েছে। তারা 31 জানুয়ারির মধ্যে ওটা দেবেন। আমাদের 4টারই প্রত্যেকটা সংবিধান তো পুরোটাই সংবিধান নিয়ে, কিন্তু বাকি 3টারও 2টো ভাগে আমরা সুপারিশ পাবো। একটা হচ্ছে যেটা সংবিধান সংশোধন করতে হয়, আরেকটা হচ্ছে আইন এবং বিধিমালা। অনেক আইনের সাথে আবার বিধিমালা থাকে, তো সেগুলো সংশোধন করা। তো যেটা সংবিধান সংশোধন করতে হবে ওটা আসলে এই মুহূর্তে হবে না, এটা আমরা বুঝতে পারি। এটা পরবর্তী সংসদে হতে পারে। আইনের যেগুলো আছে, যেহেতু আইন করার জন্য সংসদ প্রয়োজন হয়, এখন যেহেতু সংসদ নেই, কিন্তু সংসদ না থাকলেও আইন করা যায়, সেটাকে তখন আমরা অধ্যাদেশ বলি। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে ঠিক সেই আইনটা কার্যকর করে দিতে পারেন। সো যেই ঘটনাগুলো, যে জিনিসগুলো আমরা আইনের মাধ্যমে পরিবর্তন করতে চাই, যেমন ধরুন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় যে আইনটা দিয়ে, এটা নাম আরপিও। এই আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ, এই আরপিও যে চেঞ্জগুলো আছে, সরকার চাইলে কিন্তু একটা অধ্যাদেশ দিয়ে, রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে এগুলো কাজ করে ফেলতে পারে, এবং এই নির্বাচনে এগুলো এফেক্টিভ হয়ে যেতে পারে। কিন্তু আপনি যেটা বললেন উইচ ইজ রাইট, এই নির্বাচন হলো, কিন্তু পরে যে সরকার নির্বাচিত হবে, কারণ এই অধ্যাদেশগুলো পরে আইনে পরিণত করার জন্য সংসদে ওটার ভোটাভুটি হতে হবে। তো তারা এসে যদি এটা পরিবর্তন, এটা যদি অ্যাকসেপ্ট না করে, এটা কিন্তু বাতিল হয়ে যাবে। বা তারা যদি এটা পাশ করার সময় আবার আরও কিছু সংশোধন করে, সেটা সংশোধন হয়ে যাবে। সেজন্যই আসলে আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টা যে কাজটা করার চেষ্টা করছেন প্রথম থেকে, উনি অন্তত ওনার এই একটা জায়গায় স্পষ্ট আছেন। আমরা ওনার বক্তব্যটাই ধরা দরকার, কারণ হচ্ছে বহুজন বহু কথাবার্তা বলছেন, এমনকি তার উপদেষ্টা পরিষদের অনেকে এমন বক্তব্য দিচ্ছেন যেটা তার সাথে সাংঘর্ষিক। তিনি খুব স্পষ্টভাবে বলেছেন এই যে সব রিপোর্টগুলো আসলো, এগুলো নিয়ে তিনি দলগুলোর সাথে বসবেন, যতগুলো প্রস্তাব এসছে সবগুলো তাদের সামনে ওপেন করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ঐক্যমত্য কমিশন, 6টা কমিশনের 6 চেয়ারপারসন এবং প্রধান উপদেষ্টা সেটা চেয়ার করে একটা কমিশন হবে। তারা এই আলোচনাগুলো করবে, যে কয়টা অ্যাকসেপ্টেড হবে সবার সাথে এই আলোচনার মধ্যেই এটা হবে। এই যে যেটা বললেন, ধরুন আমি যতটুকু আপনি প্রস্তাব করেছেন ততটুকু গৃহীত হলো না, কম হলো বেশি হলো, তাতেও যদি একটা কনসেনসাস নিশ্চিত করা যায়, সেটুকুই সরকার করবে। আর যদি না হয়, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে তাহলে উনি এটা নিয়ে কোনো চাপাচাপি বা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তো এখন আসলে ডিপেন্ড করবে নেগোসিয়েশনের জন্য এবং তার যে জায়গা, ওনার এই অবস্থানটা বরং আমি পজিটিভ বলে মনে করি। উনি আমাদের সবার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। উনি যদি বলতেন যে না এটা ভালো জিনিস, এটা চাপিয়ে দেব, ভালো জিনিসও কোট আন কোট চাপিয়ে দিল, এটা সাস্টেনেবল হয় না। সো উনি যেভাবে করছেন, আমি বিশ্বাস করি যখন আলোচনায় বসবে, যদি তারা আন্তরিক থাকেন এবং সরকারের মধ্যে কেউ যদি এখানে কোনো ঝামেলা তৈরির না চেষ্টা করে, কারণ আমরা সরকারের মধ্যে কাউকে দেখছি যে অনেক কিছু তাদের ব্যক্তিগত চিন্তা বা সিদ্ধান্ত ইম্পোজ করার চেষ্টা করছে। এই যে কিছুদিন আগে ঘোষণাপত্র নিয়ে আমরা দেখলাম, একটু অফ টপিক হলে যোগ করি, সরকার একজন উপদেষ্টা ওটা নিয়ে স্ট্যাটাস কিভাবে দেন, কিন্তু সরকারের অংশ, 2টো সংগঠন ডেকেছে, একজন উপদেষ্টা সেটার জন্য 31 ডিসেম্বর যেটা হচ্ছিল উনি স্ট্যাটাস দিয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি এই যে ওভারল্যাপিং আছে, এটা প্রবলেম তৈরি করছে। তো এইটুকু যদি বন্ধ হয়, সরকার যদি সিনসিয়ারলি শক্ত থাকতে পারে, তাহলে আমি মনে করি অনেক কিছুই কনভিন্স করার মাধ্যমে, ঐক্যমতের মাধ্যমে সম্ভব। অবশ্যই। এই পর্যায়ে আসতে চাই রাশেদ খান আপনার কাছে। যদি আসলে জিজ্ঞাসা করি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের, সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর, সংস্কার কমিশনগুলোর যতটুকু ভূমিকা রয়েছে তার থেকে অনেক বেশি কিন্তু রাজনৈতিক দলগুলোর রয়েছে। কারণ আপনারা কতটুকু মেনে নেবেন কিংবা আপনারা কতটুকু যোজন বিয়োজন করবেন তার উপর অনেকটাই নির্ভর করে। এবং দফায় দফায় যে বৈঠক চলছে, আপনাদের সাথেও ডাকা হচ্ছে, আপনাদেরকে আপনারা কথা বলছেন এবং জানাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের মতৈক্য আমরা দেখতে পাচ্ছি।
সেক্ষেত্রে যদি জিজ্ঞাসা করি, প্রথমেই যখন আপনাদের বিভিন্ন উত্থাপন করতে, বিভিন্ন আপনাদের যে প্রস্তাবনা রুল রয়েছে সেগুলো উত্থাপন করতেই যখন আপনাদের মতৈক্য রয়েছে, সেখানে আসলে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা কতটুকু চ্যালেঞ্জের? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। ইতিমধ্যে 4টা কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখানো হয়নি। প্রধান উপদেষ্টা অবশ্যই দলগুলোকে ডাকবেন এবং সেটির আলোকে মতামত নেবেন। আমি মনে করি যে এখানে যেটি ভাই অলরেডি বললেন যে বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন এজেন্ডা কেন্দ্রিক বক্তব্য দিচ্ছে এবং একজন উপদেষ্টা তিনি তো আসলে এই ঘোষণাপত্র নিয়ে বক্তব্য দিতে পারেন না। তো সেই জায়গায় আসলে উপদেষ্টাদের মধ্যে যেহেতু মতবিরোধ রয়েছে যে সংস্কারটা আসলে কিভাবে করা দরকার, তবে প্রধান উপদেষ্টা তিনি স্পষ্টভাবেই বলে রেখেছেন যে দলগুলো যেভাবে চাইবে তার বিপরীতে আমি অবস্থান নিব না। এখন দেখা যাক যে আসলে প্রধান উপদেষ্টা যখন সংলাপ ডাকবেন বা দলগুলোকে ডাকবেন, তখন দলগুলো আসলে কী ধরনের প্রস্তাব গ্রহণ করে বা যতটুকু করেছে আমার মনে হয় যে দলগুলো যথেষ্ট ইতিবাচকভাবেই দেখবে। দেখেন, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কিন্তু রাজনৈতিক দলগুলো তারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে। এই যে যুগপৎ আন্দোলনের 31 দফা, যদিও অনেকে বলছে যে এটি বিএনপির দফা, না, এটি আসলে যারা আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছি তাদের 31 দফা। সেখানেই কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলা আছে, অর্থাৎ রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো অত্যন্ত ইতিবাচক। আমি মনে করি ইতিমধ্যে সংস্কার কমিশন তারা যেটি তৈরি করেছে সেখান থেকে মোটামুটি 70 থেকে 80% রাজনৈতিক দলগুলো গ্রহণ করবে। এখন আপনি চাইলেই তো আসলে শতভাগ সংস্কার এখন করতে পারবেন না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই সরকারকে শুরু করতে হবে এবং পরবর্তী যে গভর্নমেন্ট আসবেন বা তারপরে যারা আসবেন তাদেরকে আসলে শেষ করতে হবে। আমি মনে করি যে বাংলাদেশে যে এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানের ধ্বংস হয়েছে, প্রত্যেকটা সেক্টর দেখেন যে আওয়ামী দুর্বৃত্তকরণ করা হয়েছে, সেই জায়গায় রাষ্ট্র সংস্কার করার জন্য মোটামুটি 15 থেকে আসলে 20 বছরের একটা সময় দরকার। এখন অনেকে বলছে, বিশেষ করে ছাত্ররা, তারা বলছে যে গণহত্যার বিচারের আগে বা রাষ্ট্র সংস্কারের আগে কোনোভাবে ইলেকশন নয়। এখন প্রধান উপদেষ্টা আমার মনে হয় যে তিনি আসলে এখন আর ওই ছাত্রদের কথার উপর নির্ভর করে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা সেটি তিনি আর করছেন না। তিনি শুরুতে হয়তো এ ধরনের কিছু আসলে ভুল তিনি করে বসেছিলেন। এখন আসলে তিনি যেটি করছেন, এখন সবার মতামত তিনি গ্রহণ করছেন। যেটি আমাদের সাথে যে জাতীয় সংলাপ হলো সেখানে প্রধান উপদেষ্টা আসলে স্পষ্টভাবেই বলেছেন যে ছাত্ররা হঠাৎ করে আমার কাছে আসলো একটি ডকুমেন্টস নিয়ে, তারা বলল যে আপনাকে এটা শহীদ মিনারে পাঠ করতে হবে। তখন আমি বললাম যে কিসের ডকুমেন্ট? তারা বলল যে একটি মানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। আমি তখন তাদেরকে বললাম যে রাজনৈতিক দলগুলো বা অন্যান্য স্টেক হোল্ডার তাদের সাথে আলাপ আলোচনা না করে আমি কোনো ধরনের ঘোষণা আমি করতে পারবো না। এই যে প্রধান উপদেষ্টার মধ্যে যে পরিবর্তন এবং সবাইকে অন করা, সবাইকে নিয়ে কাজ করা, সবার মতামত গ্রহণ করা, আমি মনে করি যে এটি আসলে অত্যন্ত ইতিবাচক। এবং দেখেন, সর্বশেষ কিন্তু সবাই প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছে। তো আমার মনে হয় যে তিনি অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্র সংস্কারের বিষয়ে অনেক নেতা হয়তো অনেক ধরনের মন্তব্য দিতে পারে, বাট আমি মনে করি দল হিসেবে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য বলেন বা গণতন্ত্র মঞ্চের অন্যান্য দল বা ইসলামিক দলগুলো প্রত্যেকেই ন্যূনতম রাষ্ট্র সংস্কার চাই। ন্যূনতম রাষ্ট্র সংস্কারের আগে আসলে ইলেকশনটা হলে সেটা দেশ এবং জাতির জন্য ক্ষতির হবে। কারণ কি? কারণ মানুষ কিন্তু এই মুহূর্তে রাষ্ট্র সংস্কারের দিকে মানুষের একটা চিন্তা বা ফোকাস রয়েছে। এখন আপনি ন্যূনতম রাষ্ট্র সংস্কার বলতে আপনার নির্বাচন কমিশন, বিচার বিভাগ বা পুলিশ প্রশাসন, এই জায়গাগুলোতে যদি আপনি সংস্কার না করে আপনি ইলেকশনটা দিয়ে দেন, তাহলে মানুষ মনে করবে যে বাংলাদেশের আর কোনো পরিবর্তন হবে না। তো আমার দৃঢ় বিশ্বাস যে প্রধান উপদেষ্টা অন্তত সূচনা করবেন প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যেই ক্ষমতায় আসুক না কেন সেটা আসলে অনুসরণ করতে বাধ্য থাকবে। অবশ্যই। তবে সেক্ষেত্রে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন? কারণ একটি নির্বাচিত সরকার না আসলে কিন্তু এই সংস্কারগুলোর যে প্রস্তাবনাগুলো হচ্ছে সেগুলো কিন্তু অনুমোদন পাচ্ছে না। সেক্ষেত্রে কি আরো বিলম্বিত হয়ে যাচ্ছে না? মোহাম্মদ রাশেদ খান, আপনার কাছে একই প্রশ্ন। দেখেন, আমি আগেই বলেছি যে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এখন আপনি যদি, আমি উল্লেখ করেছি যে 15 থেকে 20 বছর লাগবে মোটামুটি সব প্রতিষ্ঠানের সংস্কার হতে। তাও যে 100% হয়ে যাবে সেটি না, মোটামুটি একটি অবস্থায় যাবে। তো সেই জায়গায় অবশ্যই 20 বছর কি অনেক লম্বা একটা সময় বলে? আমি তো সেটাই বলছি যে ছাত্ররা বুঝে বা না বুঝে তারা হয়তো বলছে যে সংস্কারের আগে ইলেকশন না বা গণহত্যার বিচারের আগে ইলেকশন, এই ধরনের দাবি তারা করছে।
কিন্তু আমি যেটি বলছি সেটি হলো যে শুরুটা করতে হবে। এই সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কারটা শুরু হলো এবং প্রত্যেকটা দলের একটি চার্টার থাকবে যেখানে প্রত্যেকটা দল আসলে স্বাক্ষর করবে। এই যে জাতীয় সংলাপগুলো প্রধান উপদেষ্টা আপনার ডাকবেন প্রত্যেকটা সংস্কার কমিশনের প্রতিবেদনের আলোকে, সেখানেই তো আপনার স্বাক্ষর হবে। সেখানে বিএনপি স্বাক্ষর করবে, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, অন্যান্য দল সেখানে স্বাক্ষর করবে যে আমরা পরবর্তীতে ক্ষমতায় আসলে আমরা এই সংস্কারগুলো আমরা করতে বাধ্য থাকব, অন্যথায় দেশের জনগণ আমাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবে। এখন দেখেন আগামীতে যে সরকার আসবে সেই সরকার কিন্তু আর শেখ হাসিনা হতে পারবে না। আগামীতে যে সরকার আসবে সেই সরকার আর স্বৈরাচার হতে পারবেন না। কারণ কি? কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে একটা পরিবর্তন হয়েছে, মানুষের কিন্তু ব্যাপকভাবে মানসিকতার পরিবর্তন হয়েছে। তরুণ প্রজন্ম বিশেষ করে ফ্যাসিস্ট আচরণ কোনোভাবেই আর তারা প্রত্যাশা করছে না। সুতরাং আগামীতে যদি কেউ এসে ক্ষমতায় এসে আবার হাসিনার মতন হয়ে যায়, ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করে, তাহলে কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম যেমনিভাবে হাসিনাকে বিদায় ঘটিয়েছে ঠিক একইভাবে ওই দলকেও কিন্তু বিদায় ঘটাবে। এই ভয় কিন্তু দলগুলোর মধ্যে আছে। এই কারণে দেখেন প্রত্যেকটা দল কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলছে এবং বিএনপি বা আমরা যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছি, আমাদের যে দীর্ঘ মিটিং আলোচনা, সেখানেও কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে রাষ্ট্র সংস্কার ব্যতি রেখে আর কোনো দল যদি আগামীতে ক্ষমতায় আসে সেও কিন্তু রাষ্ট্র চালাতে পারবে না। তো সেই জায়গায় ইলেকশনের যে কথাটা বললেন, অবশ্যই ইলেকশনটা দরকার, পাশাপাশি ন্যূনতম রাষ্ট্র সংস্কার, যেটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলছে যে ন্যূনতম রাষ্ট্র সংস্কার। আমরাও মনে করি যে কিছু কাঠামোগত রাষ্ট্র সংস্কার হতে হবে এবং অন্যান্য সেক্টরে আসলে আপনার প্রধান উপদেষ্টা একটা প্রক্রিয়া তিনি দেখিয়ে দিয়ে যাবেন বা যে পথ তিনি দেখাবেন ওই পথ পরবর্তী গভর্নমেন্ট আসলে অনুসরণ করবে। সুতরাং ন্যূনতম রাষ্ট্র সংস্কারের পরে ইলেকশন। কেউ বলছে না যে আপনারা কিছু সংস্কার করেন না, আপনাদের কোনো বৈধতা নাই, আপনারা নির্বাচন দিয়ে দেন, এই দাবি করার এখতিয়ার এই মুহূর্তে কারণ নাই। কোনো রাজনৈতিক দলও কিন্তু করছে না, করছে না, আমি সেটাই বলছি, সবাই কিন্তু ন্যূনতম সংস্কার চাচ্ছে। তবে সেই সংস্কার করার জন্য আসলে প্রক্রিয়াটা নিয়ে আমরা কথা বলতে চাই এবং সংস্কার প্রস্তাবনা আসলে কতটুকু চ্যালেঞ্জের, এই প্রশ্ন যখন চলে আসে ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে বিরতির পর আমরা জানতে চাবো এই জিনিস। তবে তার আগে প্রশ্নটি করতে চাই যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে যখন বিভিন্ন প্রস্তাবনা আসছে সেগুলোকে আবার নিয়ে আপনি বলছিলেন যে দুটি কমিশনের কিন্তু এরই মধ্যে সময় বাড়ানো হয়েছে, তার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে কিছু পরিমার্জন কিন্তু করা হবে, কিছু পরিবর্তন আসছে সেই সংস্কার কমিশনগুলোর ক্ষেত্রেও। সংবিধান নিয়ে যদি বলি কিংবা নির্বাচন কমিশন নিয়েও যদি বলি, এই দুটোর দিকেই কিন্তু সবচেয়ে বেশি জনগণ তাকিয়ে রয়েছে যে এই দুটো আসলে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব। কমিশনগুলোর যে প্রস্তাবনা আনছে এটি নিয়ে আসলে বিস্তারিত জানতে চাই। তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিতে চাই। প্রযত্নে বাংলাদেশে আজকের আয়োজন নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত প্রযত্নে বাংলাদেশে, এবং আজকে আমরা আলোচনা করছি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের, এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, আমাদের সাথে রয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান। আবারও স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই, এবং প্রথমেই প্রশ্ন করতে চাই মোহাম্মদ ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে, যদি আসলে জিজ্ঞাসা করি, আমরা বারংবারই কিন্তু বলছি সংস্কারগুলো বাস্তবায়নের কথা, সংস্কারগুলোর চ্যালেঞ্জের কথা আমরা ছুটছি, তবে রাজনৈতিক দলগুলো, আপনি বিরতির আগেও বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর আসলে একটি ঐক্যমত থাকতে হবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই ক্ষমতাটি নেই এগুলোকে অনুমোদন দেওয়ার, এবং সেক্ষেত্রে পরবর্তী যে সরকার আসবে, অর্থাৎ এই ত্রয়োদশ নির্বাচনের পরে, জাতীয় নির্বাচনের পরে যে সরকারই আসুক, সে চাইলেই কি সকল সংস্কারকে আবার পেছনে ফেরে নিয়ে যেতে পারে যে আমরা এগুলো কিছুই মানি না, আবার নতুন করে সংবিধানকে পরিবর্তন করতে পারে কিনা? প্রথম কথা হচ্ছে সংবিধান এই সরকার কিছুই করতে পারবে না। সংবিধান সংস্কার কমিশন যে প্রপোজাল দিল এগুলো নিয়ে আলোচনা হতে পারে, পরে যদি সবাই একমত হয় কোনো না কোনো ফর্মের একটা পার্লামেন্ট লাগবে, সেটা সংবিধান সভা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হতে পারে, সেটা সরকার পরবর্তীতে গঠিত হয়ে সেখানে পার্লামেন্টে সেটা নতুন করে হতে পারে, অথবা একই পার্লামেন্টে দুটোই। আমাদের 70 সালে যে নির্বাচন হয়েছিল ওটা একটা রেগুলার পার্লামেন্ট, সাথে ওটা একটা সংবিধান সভাও ছিল। কোনো না কোনো ফর্মে আপনাকে এটা সংসদের মাধ্যমে করতে হবে। সুতরাং সংবিধান সংশোধন হবে না, এবং আমরাও যারা যারা সংবিধান সংশোধন প্রয়োজন মনে করি আমাদের কিছু কারণে নির্বাচন সঠিক করার জন্য, সেটাও আসলে এখন হবে না। আমি একটা উদাহরণ দিই। আমাদের নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দুটো বিষয়ে এন্টাইটেলড, তারা দুটো নির্বাচন করতে পারে। একটা হচ্ছে, এটা উনি নিজে সিদ্ধান্ত নিতে পারে, একটা হচ্ছে সংসদ নির্বাচন, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। মানে এটা কোনো নির্বাচনই না, কিন্তু এটাও সংবিধান লিখে দিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন কিন্তু আমাদের নির্বাচন কমিশনের
একচ্ছত্র ক্ষমতা না। আমাদের সংবিধান বলছে ওই দুইটার পরে সরকার যদি নিজে অথবা কোনো আইনের মাধ্যমে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেয় তাহলে পারবে। তাহলে কালকে যদি সরকার বলে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার মন্ত্রণালয় করবে, এটা সংবিধানের বাইরে হবে না, সাংবিধানিকভাবেই হবে। কিন্তু আমরা সে কারণে বলছি এখন নির্বাচন কমিশনের হাতে এই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন, এটাও তার হাতে দিয়ে দিতে হবে। কিন্তু এটা তো এখন করা যাবে না। ধরুন দুদক কমিশন, তারা দুদকে যে সংস্কার কমিশন বলছে দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান করতে, এটা ইয়েও বলেছে, সংবিধান সংস্কার কমিশনও বলেছে। তো এটা সাংবিধানিক প্রতিষ্ঠান করার জন্য তো সংবিধান সংশোধন লাগবে, সেটা তো এখন হবে না। কিন্তু হবে কোনটা? আইন দিয়ে যেগুলো সম্ভব। আমি আগে যেটা বলছিলাম, এখন প্রবলেমটা কোন জায়গায়? বলা হচ্ছে সংস্কার শেষ করে নির্বাচন করব। আচ্ছা, সংস্কার শেষ হলো, এবার যদি সরকার অধ্যাদেশ জারি করে সেটার একটা লিগ্যাল ভিত্তি আছে, এটা আইনি, এটা বেআইনি কিছু না। সুতরাং সরকার এবার বেশ কিছু কাজ করলো, নির্বাচন বা ইন আদার এরিয়াস। কিন্তু পরে কি হবে? আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই, সেটা হচ্ছে ১/১১ সরকার ১৫০টা অধ্যাদেশ জারি করেছিল, ১৫০ একটু বেশি। তার মাত্র 1/3 অ্যারাউন্ড 50 আওয়ামী লীগ আইন হিসাবে পাশ করেছে, বাকিগুলো সে ফেলে দিয়েছে। এবং এই যে 50টার মতো করলো, এগুলোরও অনেকগুলোতে তারা পরিবর্তন এনেছে। তার মানে হচ্ছে ঘুরে ফিরে একই কথা, সংস্কার মতৈক্যে হতে হবে। নাম্বার 2, গণতন্ত্র কিন্তু একটা কালচার। আমরা অনেক সংস্কারের কথা বলছি, অনেক সংস্কার হঠাৎ করে ফেলা খুব সোজা না। এটা শুধু সরকার রাজনৈতিক দল না, আমরা একটা জায়গায় ভুল করছি। কিন্তু সমাজে আরো অনেকগুলো পাওয়ারফুল এরিয়াস আছে। আমি একটা এক্সাম্পল দিই। ধরুন আমরা প্রপোজ করছি নির্বাচন কমিশনে প্রশাসনের কোনো মানুষ আসবেন না, নির্বাচন কমিশনের একটা আলাদা সার্ভিস তৈরি করার কথা বলছি। আমরা রিটার্নিং অফিসার যারা ট্রেডিশনালি ডিসিরা হন, জেলা প্রশাসক, এই শব্দটা আমি বলতে চাই না, ওনারা এটার মানে প্রশাসক করেছে, অত্যন্ত বাজে মানে হয়েছে। তো তারা হন ট্রেডিশনালি, আমরা বলছি এখানে যে না, এগুলো নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা থাকবেন। আপনি যখন এগুলো করতে যাচ্ছেন তখন কিন্তু একটা বিরাট পাওয়ারফুল গ্রুপ, সরকারের প্রশাসন ক্যাডার, তাদের স্বার্থে সংঘাত তৈরি হচ্ছে। তারা কিন্তু এটা রেজিস্ট করার জন্য, তারা এটা ফাইট করার জন্য চেষ্টা করবেন। নির্বাচন কমিশনে একজন সরকারের সচিব কেন এসে ওখানে থাকবেন? আমরা এখনো আমলাই দেখছি। সো আমরা প্রপোজ করছি, এখন যখন আপনি সংস্কার করতে যাচ্ছেন, একটা সমাজকেও প্রস্তুত হতে হবে। ফলে সংস্কারটা আসলে ধাপে ধাপে হলে ওটা লেস পেইনফুল হয়। সংস্কার কিন্তু পেইনফুল ব্যাপার, কারো না কারো জন্য, কারোর জন্য ভালো হবে কিন্তু কারো কারোর জন্য পেইনফুল হবে। কারণ আমাদের সংস্কারের উদ্দেশ্য হচ্ছে এক্সিস্টিং যে সিস্টেমের মধ্যে প্রবলেম আছে, সুতরাং আমরা এটাকে বিভিন্ন রকমভাবে পরিবর্তিত করতে চাই। ফলে এতদিন যারা প্রয়োজনের চেয়ে বেশি বেনিফিট পাচ্ছিল, সে তো এটাকে ঠেকানোর চেষ্টা করবে। আমরা বারবার বলছি, আমরা কেন যেন ভুলে যাচ্ছি শুধু পলিটিক্যাল পার্টি এখানকার ব্যারিয়ার না, সমাজে আরো বিভিন্ন রকম পাওয়ারফুল লোকজন আছে। আপনি নির্বাচন কমিশন বলছেন যে মনোনয়নের ক্ষেত্রে নানা রকম, আমরা যেটা সাজেস্ট করছি, যত রকমভাবে সম্ভব অসৎ উপার্জন এবং টাকা পাচার যারা করছেন এদেরকে আমরা রেস্ট্রিক্ট করতে চাই। আমরা যতই করতে চাই, রাজনৈতিক দল যদি একমত হয়, ভয়ঙ্কর সব টাকাওয়ালা মানুষ তৈরি হয়েছে, অলিগার্করা তৈরি হয়েছিল আগে, বা এরকম ধনী ব্যবসায়ীরা আছে, ও চাইবে এটাকে রেজিস্ট করতে যেভাবে রেজিস্ট করা যায়। সো অনেকগুলো পক্ষ আছে আসলে, আমরা সামনে শুধু পলিটিক্যাল পার্টিকে দেখছি, বাট ইটস নট দ্যাট ইজি। সেই জন্য সংস্কারটাকে আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা ধাপে ধাপে হওয়ার মতো, এটাকে এভলিউশন, মানে আমাদের বিবর্তনের মাধ্যমে, এটার মধ্যে রেভলিউশন করে ফেলবো কালকে কয়টা আইন করে টোরে, এটা হয় না। সেটা আসলে জনগণের মেনে নেওয়াটাও অনেক বড় একটা জরুরি সমাজের পাওয়ারফুল গোষ্ঠী। অবশ্যই সেক্ষেত্রে আসলে রাশেদ খান, আপনার কাছে যদি চলে আসি, আপনি কিন্তু বারংবার বলছিলেন যে 20 বছরের কথা ছাত্ররা বলছে, সেক্ষেত্রে আমি বলেছি, আপনি বলছেন, সেক্ষেত্রে ডক্টর জাহিদুর রহমান কিন্তু দিলেনই একটি ধাপে ধাপে যদি প্রক্রিয়াটি হয় সংস্কার, তাহলে কিন্তু জনগণের জন্য সেটি মেনে নেওয়া এবং তার সাথে অভ্যস্ত হওয়াটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। একটা ছোট উদাহরণ দিই আপনাকে। ধরুন নির্বাচনী ব্যয়, কোটি কোটি টাকা যখন ব্যয় হয়, জনগণ কিন্তু একটা বিরাট অংশ পায়, সাধারণ মানুষ। খেয়াল করুন, নির্বাচনের সময় খুবই সাধারণ মানুষের হাতে প্রচুর টাকা যায়। এখন নির্বাচনে ব্যয় তো কমানো দরকার, অনেক কমে গেলে দেখবেন এই টাকাটা সে পাচ্ছে না, তার ভালো লাগবে না। এটা কমিশন থেকে এবং বিভিন্ন ক্ষেত্র থেকেও কিন্তু আমরা এবার প্রস্তাবনা দেখেছি যেন সেই ব্যয়টা কমানো হয়, এবং সেই ব্যয় কত হচ্ছে তা নিয়েও আলোচনা হয়। এবং রাজনৈতিক দলের একজন সদস্য যেহেতু আমাদের সাথেই রয়েছেন, রাশেদ খান, আপনি কতটা আসলে একমত এই মতৈক্য যতটুকু প্রয়োজন আমাদের সংস্কারগুলো বাস্তবায়ন করতে, তার পাশাপাশি এই পরিবর্তন আনার জন্য, জনগণের সাথে কানেক্টিভিটিটা বাড়ানোর জন্য কতটুকু আসলে প্রয়োজন এই সময় জ্ঞাপনটা? ধন্যবাদ। যেটি জায়েদ ভাই ইতিমধ্যে বললেন যে আপনি আইন করলেন, কিন্তু বাংলাদেশের জনগণ আসলে সেই আইন
মানার জন্য কতটুকু প্রস্তুত। যেমন আমি যদি আমার উদাহরণটা দিই, গণ অভ্যুত্থানের পরে আমি আমার জেলা ঝিনাইদহতে সেখানে অনেক বড় একটি সমাবেশ করেছি। এরপরে যেহেতু এখন জাতীয় রাজনীতি করি, দিন শেষে তো ইলেকশন করা লাগবে, তো সেক্ষেত্রে এখন মানুষের কাছাকাছি যাচ্ছি, হাট বাজার বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলছি, গণসংযোগ করছি। তো একটা দোকানে আমি গেলাম, সেখানে হঠাৎ করে বললো যে শুধুই তো মিষ্টি কথা বলছেন, সাথে তো মিষ্টি খাওয়াইতেও হয়। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানসিকতা, মানুষের গত কয়েক বছরের নির্বাচনের আসলে ফলাফল, আওয়ামী লীগ যেভাবে আসলে টাকা পয়সা ঢেলে নির্বাচনটা করেছে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা আসলে ধ্বংস করে ফেলেছে। আমি আজকে এই টকশোতে একটা কথা বলতে চাই। দেখেন, এর আগে আমাদের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন তিনিও কিন্তু ইলেকশন করে হেরেছেন, তাও একজন খুবই দুর্বল একজন মানুষের কাছে। কারণটা কি? কামাল হোসেন ওই আসনে টাকাই খরচ করেননি। এমনকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও যদি কোনো একটি আসন থেকে ইলেকশন করেন, তিনিও পাশ করতে পারবেন না। বাংলাদেশের ইলেকশন ব্যবস্থা এমনভাবে ধ্বংস করা হয়েছে, যার টাকা আছে তিনি এমপি হচ্ছেন। ব্যবসায়ীরা আওয়ামী লীগের আমলে প্রায় 75% ব্যবসায়ীরা এমপি হয়েছে। ভালো মানুষ কয়জন এমপি হয়েছে? এবারও যদি আপনি মানে টাকার কাছে কিন্তু অনেক কিছু হেরে যায়। যারা রিয়েল পলিটিশিয়ান, যারা মাটি থেকে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে যদি দলগুলো সামনের ইলেকশনে নমিনেশনটা না দেয়, আবার যদি সেই ব্যবসায়ীর হাতে রাজনীতি চলে যায়, তাহলে এই দেশে কিন্তু নমিনেশন পাওয়ারও কিন্তু একটা বড় বাণিজ্য আছে, সেটা নিয়ে অভিযোগ অনুযোগ আছে। আমি সেটাই বলছি যে এইবারও যদি ব্যবসায়ীর হাতে রাজনীতি চলে যায়, তাহলে আবার কিন্তু শেখ হাসিনার পয়দা বাংলাদেশে হবে। কারণ কি? কারণ ব্যবসায়ীরা চায় তার ব্যবসা টিকিয়ে রাখার জন্য এক ধরনের স্থিতিশীল পরিবেশ। হাসিনার রেজিমেও কিন্তু এইটা হয়েছে। দেখেন, এই গণ অভ্যুত্থানের সময় ব্যবসায়ীরা কি বলেছে যে আপা আপনি সারা জীবন থাকেন, এর জন্য যা যা করার আমরা করবো, আমরা আপনার পাশে আছি। ঠিক একইভাবে ব্যবসায়ীদের মানসিকতা এরকম যে তারা আসলে তাদের ব্যবসাকে রক্ষা করার জন্য সরকারে যে আসুক না কেন, গণতন্ত্র থাকুক না থাকুক, সেটা মুখ্য বিষয় না। সুতরাং আমি মনে করি যে আসলে বাংলাদেশের যদি পরিবর্তন করতে হয়, টাকার রাজনীতি বন্ধ করতে হবে। বরং ভোটার যিনিও টাকা নিচ্ছেন, যিনি টাকা দিচ্ছেন, উভয়কে শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশের তৃণমূলে আমি নিজে তো গিয়ে দেখলাম যে আসলে 1000 টাকা দিলে ভোট কেনা যায়, ভালো মানুষ কিন্তু ভোট পায় না। আমি এর জন্যই বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও যদি ইলেকশন করেন, তিনিও পাশ করতে পারবেন না। আমি কিন্তু হয়তো বলি না, আমি বলছি পাশ করতে পারবেন না। বাংলাদেশের ইলেকশন ব্যবস্থাকে এমনভাবেই ধ্বংস করা হয়েছে। ভাই আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, কারণ আমি তৃণমূলে গিয়েছি, ঢাকায় যে আমরা কথাবার্তা বলে আন্দোলন করেছি। দেখেন, হয়তো আমরা বাংলাদেশের 5% মানুষ বা 10% মানুষ আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়েছি, কিন্তু বাংলাদেশের এই যে পুরো মানুষের 18 কোটি বা 20 কোটি মানুষের মানসিকতা, সেই মানসিকতার আমরা পরিবর্তন করতে পারি নাই। এখন এই সংস্কার কমিশন তারা যে প্রতিবেদনগুলো দিয়েছে, ভালো ভালো কথা, কিন্তু কথা হলো যে এই ভালো ভালো কথা যারা বাস্তবায়ন করবেন, তারা আসলে কতটুকু বাস্তবায়ন করতে পারবেন, কতটুকু বাস্তবায়ন যোগ্য। মুখে তো অনেক কথাই বলা যায়, অনেক ভালো ভালো কথা বলা যায়, কিন্তু দিন শেষে যারা বাস্তবায়ন করেন তাদেরও ভাবতে হয় যে এইটা বাস্তবায়ন করলে আন্তর্জাতিক এই চাপ আছে, ব্যবসায়ী গোষ্ঠীর এই চাপ আছে, জনগণের এই চাপ আছে, সাংবাদিকদের, আইনজীবীদের এই চাপ আছে। সামগ্রিক বিবেচনা করেই কিন্তু বাস্তবায়ন করতে হয়। তারপরে আমি এই জন্যই বলেছি যে সংস্কার কমিশন যে প্রতিবেদন দিচ্ছে, এর 100% আসলে বাস্তবায়িত হবে না। 70 থেকে 80%, বা আপনি ধরেন 70% যদি বাস্তবায়িত হয়, সেটাও কিন্তু অনেক। সংস্কার তো একটা মানে একটা ধারাবাহিক প্রক্রিয়া। জায়েদ ভাই ইতিমধ্যে ক্লিয়ার করেছেন যে একদিনে তো সব কিছু পরিবর্তন হয়ে যাবে না। এই সরকার যদি 3 বছরও আপনার মনে করেন যে ক্ষমতায় থেকে রাষ্ট্র সংস্কার করলো, পরবর্তী গভর্নমেন্ট তিনি তো আপনার এসে তো অনেক কিছু পরিবর্তন করতে পারেন। এই জন্যই বলবো যে দলগুলোকে আস্থায় নিয়ে আপনি যতটুকু করতে চান, যে দলগুলোকে আস্থায় নিয়ে করেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মধ্যে যে উপলব্ধিবোধের পরিবর্তন এসেছে, যে দলগুলো যতটুকু চাইবে আমি ততটুকু করবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিনি বুঝছেন যে আসলে দলগুলো না চাইলে বা পরবর্তী সংসদে যদি এটা আসলে আইন করে বা আপনার পাশ না হয় বা অধিবেশনটাকে পাশ না করানো হয়, তাহলে এই সংস্কারের কোনো ভিত্তি নাই। প্রধান উপদেষ্টা এখন আমার মনে হয় যে দলগুলোর সাথে বেশি বেশি ডায়লগ করা দরকার, দলগুলোকে বোঝানো দরকার, দলের শীর্ষ নেতৃবৃন্দকে বোঝানো দরকার যে জনগণ এটা চাচ্ছে, আপনারা এটা করেন। এই কাজগুলো প্রধান উপদেষ্টা, আই থিঙ্ক আমার দৃঢ় বিশ্বাস অন্যান্য উপদেষ্টাদের মধ্যে হয়তো নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তাভাবনা আছে, বা পিছন থেকে কোনো দলকে পৃষ্ঠপোষকতা সে ধরনের চিন্তা চেতনা আছে, কিন্তু প্রধান উপদেষ্টার মধ্যে এই চিন্তা চেতনা নাই।
সুতরাং দিন শেষে দলগুলো প্রধান উপদেষ্টার উপর আস্থা রেখেছে। আই থিঙ্ক প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নেবেন সেটি কোনোভাবেই দেশের জনগণের বিরুদ্ধে যাবে না। অবশ্যই আপনার সাথে একমত কিছুটা, তবে সেক্ষেত্রে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেনও যে রাজনৈতিক দলগুলোর উপরও কিন্তু তিনি কিছু কিছু জিনিস ছেড়ে দিচ্ছেন, যে পরবর্তী নির্বাচিত যে দল আসবে তার উপরও কিন্তু কিছু আইনগত জটিলতার কারণে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। প্রযুক্ত বাংলাদেশে এ পর্যায়ে নিতে চাই আরেকটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত প্রযুক্ত বাংলাদেশে, এবং আজ আমরা আলোচনা করছি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের, এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান এবং রয়েছেন মোহাম্মদ রাশেদ খান। এই পর্যায়ে রাশেদ খান, আপনার কাছেই আসলে যেতে চাই, যেহেতু নির্বাচনের কথা আমরা বলছি, যেহেতু আমরা বারংবারই সংস্কারের পরে নির্বাচন হোক এই নিয়ে আমরা কথা বলছি, কিংবা সংস্কার করে নির্বাচন হোক, কিংবা আমি একই কথা বারবার বলছি, সংস্কার করে নির্বাচন হোক কিংবা কিছু সংস্কার নির্বাচনের পরে হোক, এই জিনিস নিয়ে আসলে আমরা যখন আলোচনা করছি সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকার কথা বারংবারই কিন্তু চলে আসে। আপনাদের কিংবা সকল রাজনৈতিক দলের সবচেয়ে বেশি ভূমিকা সংস্কার কমিশনের পর এমনটাও যখন চলে আসছে, সেক্ষেত্রে নির্বাচন কতটা কাছে আপনারা মনে করছেন? নির্বাচন আমি যতদূর তথ্যপত্র পেয়েছি, সরকার বা সরকারের বাইরে বা যারা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে রয়েছে, এই বছরের মধ্যে ইলেকশনটা আসলে হয়ে যাবে। কারণ সরকার কিন্তু কন্ট্রোল করতে পারছে না। দেখেন যে সরকারের 5 মাস 10 দিন অতিবাহিত হয়েছে, এর মধ্যে কিন্তু সরকারের সফলতা খুব কম। দেখেন এর মধ্যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, অপরাধ করেছে গত 14-15 বছর ধরে, তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের, র্যাবের, বিজিবির মধ্যে যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। এবং একই সাথে বাজারে যে অস্থিরতা, ভ্যাট আরও বাড়াতে হয়েছে, ট্যাক্স বাড়াতে হয়েছে, নিত্যপণ্যের দাম সরকার কমাতে পারেনি। এরকম অসংখ্য পারেনি আপনি যদি বলতে থাকেন তাহলে হয়তো আরও 2-5 ঘন্টা লেগে যাবে। সরকার হয়তো কিছু বিষয় পেরেছে, সেটি হলো যে ভারতের চোখে চোখ রেখে আসলে কথা বলতে পারছে। সরকার আরও কিছু পজিটিভ পরিবর্তন হলো যে সরকার একটু চাপে পড়লেই কিন্তু সবাইকে ডাকছে, জাতীয় সংলাপের আয়োজন করছে। এগুলোকে আমি ইতিবাচক দিক হিসেবে দেখি। এছাড়া সরকারের খুব বেশি অর্জন আসলে এই মুহূর্তে দেখছি না। তবে এটা একটা ভালো বিষয় যে আমাদের দেশের রাজনীতিবিদদের ভিতরে কিছুটা পরিবর্তন এসেছে ইতিমধ্যেই। দেখেন কেউ কিন্তু আগের মতন সেই হুমকি ধামকি দিয়ে কথা বলতে পারছে না। এবং এখন এই যে মানে অন্তত যাই হোক, কতটুকু সংস্কার হবে এটা আমি আপনি কেউ জানি না, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে। তবে এতটুকু আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ইলেকশন সিস্টেমটার একটা ফেয়ার ইলেকশন যাতে হয়, সেই জন্য যতটুকু যা করা দরকার সেইটা হবে। 5 বছর অন্তর অন্তর যদি বাংলাদেশে বা 4 বছর অন্তর অন্তর যদি ইলেকশন সিস্টেমটা ফেয়ার থাকে, তাহলে কিন্তু অনেক কিছুর পরিবর্তন হয়। একজন প্রার্থী সে কিন্তু দেখেন যখন আপনার ভোট, সে জানে যে ভোট হবে, তখন কিন্তু জনগণকে সে গুরুত্ব দেয়। আর যখন আসলে মনে করে না ভোট হবে না, আপা আছে, আপা তো আমাকে পাশ করিয়ে দিবে, তখন কিন্তু সবাই ওই ওবায়দুল কাদের মতন হয়ে যায়, সবাই কিন্তু জাহাঙ্গীর কবির নানকের মতন হয়ে যায়। তো আমার মনে হয় যেহেতু বড় একটি পরিবর্তন হয়েছে, বিশাল একটি বিপ্লব হয়েছে, এবং ছাত্র জনতা যে অ্যাগ্রেসিভ, অন্যায় অপরাধকে তারা মানছে না, সহ্য করছে না। এখনও কিন্তু তারা কিন্তু ছাত্র জনতা কোনো দলকে আসলে কেয়ার করছে না, তারা কোনো সরকারকে কেয়ার করছে না। ইউনূস যদি ভুল করে তার বিরুদ্ধে কথা বলছে, বিএনপির কেউ ভুল করলে তার বিরুদ্ধে কথা বলছে, আমরা ভুল করলে আমাদের বিরুদ্ধে বলছে। এই যে দেশের জনগণের সচেতনতা, পরিবর্তন, এটা বিশাল কিছু। এবং মানুষ যদি এইভাবে আসলে তার নিজেকে ধরে রাখতে পারে, ভয়ের সংস্কৃতি থেকে আমরা বের হয়ে এসেছি, সুতরাং সেই জায়গা থেকে আমরা যদি আসলে আমাদের এই পজিশনটা ঠিক রাখি, অর্থাৎ জনগণের, তাহলে এই দেশের আমূল পরিবর্তন হবে বলে আমি মনে করি। সর্বশেষ যেটি বলতে চাই, দেখেন আমাদের দেশের সবথেকে বড় সমস্যাটা আসলে কি? সবথেকে বড় সমস্যা আসলে ভারতের আগ্রাসন, ভারতের হস্তক্ষেপ। সেই জায়গাটা একটা বড় পরিবর্তন আমি মনে করি দেশের মানুষের মধ্যে এসেছে, বা ভারতও এখন বুঝতেছে যে শুধুমাত্র আপনার একটি সরকারের সাথে সম্পর্ক রাখলে হবে না, এখন ভারতের রাজনৈতিক দলের সাথে সম্পর্ক ভালো রাখলে হবে না। হ্যাঁ সেটাই, সরকারের সাথে সম্পর্ক রাখলে হবে না, বা শুধুমাত্র দলের সাথে সম্পর্ক রাখলে ভালো হবে না, দেশের জনগণের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আপনাকে সাম্প্রতিককালে আমার একটা অভিজ্ঞতা সেটি বলি, যে চীনের বক্তব্যগুলো দেখেন। চীনের রাষ্ট্রদূত কিন্তু এখন বলছে যে আমরা জনগণ থেকে জনগণের সম্পর্ক, মানে পিপুল টু পিপুল, চীনের জনগণ বাংলাদেশের জনগণের সম্পর্ক তৈরি করতে চাই, যেটি আসলে আমেরিকা বলে। এই যে আমাদের কূটনীতিক সম্পর্কগুলোর ভিতরে পরিবর্তন আসছে, এগুলো কিন্তু বিশাল বিশাল একটা বিষয়। কিন্তু তো আমি যেটি বলি, দেখেন
এই যে ভারতে দেখেন আমাদের দেশের জনগণ, আমরা তো ভারতের থেকে অনেক ছোট রাষ্ট্র, ভারত তো আমাদের থেকে প্রায় 22 গুণ বড়। সেই জায়গায় দেখেন সীমান্তে যখন আপনার আগ্রাসন চলছে বা সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় যে বিএসএফ, তারা যখন আপনার অন্যায়ভাবে কাঁটাতারের বেড়া দিচ্ছে বা যা অন্যায্য যাই করছে, এদেশের জনগণ তারা তো অস্ত্র নাই, সীমান্তে চলে যাচ্ছে, লাঠি সুটানে সীমান্তে চলে যাচ্ছে। আজও আমরা চাঁপাইনবাবগঞ্জে কিন্তু দেখেছি আগ্রাসী ভূমিকা, কিছুটা গাছ কাটা নিয়ে আমরা দেখেছি দুই সীমান্তবর্তী গ্রামের মানুষের মধ্যেই। তবে সেক্ষেত্রে আসলে ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে আসলে আমি বিষয় 30 সেকেন্ড একটু শেষ করি। সেটা দেখেন যে সেখানে ছোট্ট করি, সেটা হলো যে আমাদের দেশের যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, তাদের ভিতরেও কিন্তু আমি এখন অ্যাগ্রেসিভ আচরণ দেখছি। এখন আর ওই ভারতকে ভয় পেয়ে তারা পিছনে ফিরে আসবে সে ধরনের আচরণ না, অর্থাৎ বিজিবির ভিতরেও একটা পরিবর্তন এসেছে এবং দেশের জনগণ বিজিবিকে সহযোগিতা করার জন্য তারাও কিন্তু দেখেন যে এগিয়ে যাচ্ছে। এটা বিশাল একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। জাহিদুর রহমান আপনার কাছে আসলে শেষ প্রশ্ন ছোট্ট করে আমরা জানতে চাই, এই সংস্কার যে বিলম্বিত হচ্ছে, সংস্কারের প্রক্রিয়াগুলো যে বিলম্বিত হচ্ছে, সেজন্য কি আপনি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রিয়তা হারাচ্ছে? আমি মনে করি না, বিলম্বিত খুব বেশি হচ্ছে না। আমি মনে করি, কারণ খেয়াল করি আমরা যে এই মাসের মধ্যেই দুটো কমিশন ইনফ্যাক্ট তাদের প্রস্তাবনা তারা তৈরি করে ফেলেছেন, কিন্তু যেটা হয় একটা ডিটেইলড রিপোর্টে অনেক কিছু থাকে, যে বিদ্যমান ব্যবস্থা কি, এটার ফ্লজ কি আছে, কি কি প্র্যাকটিস আছে গ্লোবালি, বা আমি যেটা রেকমেন্ড করছি সেটা কেন করছি, সো অনেক কিছু বিস্তারিত লিখতে হয়। তারা হয়তো সেগুলো শেষ করতে পারেননি। ফেব্রুয়ারি মাসে যদি আলোচনা হয়, মানে আপনি যদি খুব সিরিয়াসলি আলোচনা করতে চান সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে, 15 দিন 1 মাসও যদি করেন, মানে সকাল সন্ধ্যা দায়িত্বপ্রাপ্ত হয় কয়েকদিন করে, 1 মাসের মধ্যে হয়ে যায়। এবং সংস্কারের জন্য আসলে অনেক সময় লাগবে তা না, আমি আপনাকে অলরেডি যেটা বলেছি। এরপর যে অংশগুলোতে আপনি অ্যাগ্রি করবেন, সংবিধান সংশোধন তো পারছেন না, যেগুলো পারছেন আইন, এগুলোর ভিত্তিতে এবার আইনগুলো আপনি মডিফাই করে ফেলা, তাই না? এটা খুব বেশি সময়ের ব্যাপার না, এটা করে ফেলা যাবে। সুতরাং সংস্কারের কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে এটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, কিন্তু এটা যে কখনো দেখা যাবে না বলা যাবে না, কারণ এখন রিপোর্ট পাওয়ার পর যদি দেখা যায় আলোচনা শুরু করতে দেরি হচ্ছে, সেই আলোচনাটা ইন্টেন্সিভলি না হয়ে একটা ডেট আজকে 15 দিন পর আরেকটা ডেট পড়ছে, এইরকম, তখন এই প্রশ্নগুলো আসতে পারে এবং এই জায়গায় মানে সরকারের যাওয়া উচিত হবে না। আপনি যখন সংস্কার করছেন এগুলো আসলে খুবই ইন্টেন্সিভ ধরনের, সকাল সন্ধ্যা পরপর কয়েকদিন ধরে আপনি যদি করতে থাকেন, এই চেকলিস্টগুলো সারসংক্ষেপ এটা আছে, সবার সাথে কথা বললেন, ঠিক আছে মানলো না, আমি একটু ধরে কমিয়ে টমিয়ে যদি পারি, রিপোর্টে যা আছে থাকুক, এবার আমরা এটুকু করি, ভবিষ্যতে আমরা রিপোর্টটাকে পূর্ণাঙ্গভাবে করব। আমি যখন এই কমিশনে কাজ করতে গেছি আমি তো জানি আসলে এটা এবার অনেক কিছুই এবার হবে না, কিন্তু আমি চেয়েছি যেটা এমন একটা কাজ হোক যেটা ভবিষ্যতেও আমরা আসতে পারি এবং আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। সুতরাং এখন পর্যন্ত সব ঠিকঠাক পথে আছে। অবশ্যই সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো শুধু কাগজে কলমে না থাকুক, বাস্তবায়িত হোক, এমনটাই প্রত্যাশা থাকবে। এবং এরই মাধ্যমে শেষ করতে চাই আজকের প্রযত্নে বাংলাদেশ। ডিবিসির সাথেই থাকুন।